পরবর্তী আজকে বলছিলেন কিছু এক্সাম্পল দেখাবেন ম্যাথ। আচ্ছা, এক্সাম্পল ম্যাথ দেখানোর কথা ছিল। সো আমি ভাবছিলাম যে নতুন টপিক স্টার্ট করব। আচ্ছা, সো আমরা যেটা করতে পারি যে পিকো সিটিএফ এর কিছু এক্সাম্পল দেখতে পারি যে কিভাবে করব প্রবলেমগুলা। আচ্ছা, মানে এখানে কোডের পার্ট কম হবে, সো ইজি ইজি কিছু প্রবলেম আসলে সলভ করা যায়। আচ্ছা, আচ্ছা আমরা হচ্ছে আমি একটু স্ক্রিনটা শেয়ার করতেছি। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যায়? দেখা যায় স্যার। স্যার আচ্ছা, আচ্ছা, সো এই কেসে আমরা হচ্ছে ক্রিপ্টোগ্রাফির কিছু প্রবলেম দেখতে চাইছিলাম, রাইট? সো আমরা হচ্ছে একেবারে ইজি ইজি কিছু বা বেসিক কিছু প্রবলেম দেখতে পারি ইনিশিয়ালি, বাট কিছু কিছু কেসে আবার একটু অন্য কনসেপ্ট দরকার হয়। সো আমরা আসলে তো ম্যাথমেটিক্যালি হেভি টপিকে যাব না আসলে। আচ্ছা, আমরা হচ্ছে কি কি টপিক দেখছিলাম? নর্মালি হচ্ছে সিজার সাইফার, তারপরে হচ্ছে ভিগনিয়ার সাইফার, এগুলো দেখছিলাম, রাইট? আচ্ছা, সো এই টাইপেরই কিছু প্রবলেম আমরা দেখতে পারি। ফর এক্সাম্পল এইটা আমরা সিম্পলি দেখি যে কি বলে রোটেশনের একটা প্রবলেম আছে। সো এখানে আসলে কি বলছে যে এইখানে দেখো আমার একটা মেসেজ আছে যেটা এনক্রিপ্টেড, ঠিক আছে? আচ্ছা, সবাই কি দেখতে পাচ্ছি? স্যার এটা ইউজ করতে তো কালি লিনাক্স লাগবে না, মানে এই কাজ না না, আপাতত হচ্ছে এখানে লিনাক্স প্রয়োজন নয়। আমরা জাস্ট সিম্পলি হচ্ছে কয়েকটা প্রবলেম দেখবো যে আসলে কোনটা কিভাবে সলভ করে, মানে আচ্ছা একদম খুবই বিগিনার লেভেলের কিছু প্রবলেম দেখবো। আচ্ছা হ্যাঁ, স্যার। আচ্ছা, সো সো দেখো কি হইতেছে যে এরকম একটা মনে করো স্ট্রিং দেওয়া আছে, এটা হচ্ছে আমার এনক্রিপ্টেড। হ্যাঁ, তো এইখানে দেখো আমার বলছে যে একটা নামে কিন্তু একটা হিন্ট দেওয়া আছে যে এটা হচ্ছে রোটেশন। হ্যাঁ, তার মানে এইটার আইডিয়া হচ্ছে আমি এটা বেসিক্যালি একটা সাবস্টিটিউশন সাইফার। সাবস্টিটিউশন সাইফার বলতে আমরা হচ্ছে সাবস্টিটিউট করব, প্রত্যেকটা ক্যারেক্টার একটা ক্যারেক্টারকে আরেকটা ক্যারেক্টার দিয়ে সাবস্টিটিউট করব। হ্যাঁ, সো রোটেশন বলতে সবচেয়ে কমন যে জিনিস সেটা হচ্ছে আমরা পাবো সেটা হচ্ছে রট 13 সাইফার। তার মানে হচ্ছে এটাতে যেটা হয় যে আমাদের প্রত্যেকটা ক্যারেক্টার আমার প্রত্যেকটা ক্যারেক্টার 13 ঘর শিফট হয়ে যাবে। হ্যাঁ, যেমন এক্স 13 ঘর সরে যাবে, কিউ 13 ঘর সরে যাবে, এভাবে সবাই 13 ঘর শিফট হয়ে যাবে। তাহলে যেটা হচ্ছে, তাহলে আমরা দেখবো যে একটা আমরা ফ্ল্যাগ পাই কিনা। খুবই সিম্পল। সো এইটা চাইলে আমরা কোড করেও করতে পারি, অথবা হচ্ছে অনলাইন টুল আছে, আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম, সেটা হচ্ছে সাইবার শেফ। এইখানে হচ্ছে আমরা চাইলে হচ্ছে বিভিন্ন রকম সাইফার টেস্ট করতে পারি। হ্যাঁ, ফর এক্সাম্পল এখানে এরকম একটা ইনপুট দিয়ে দিব। সো এখানে আমরা সার্চ করব রট 13। সো রট 13 দিলে দেখো আমাদের আউটপুটটা কি আসতেছে? আসতেছে না। মানে এইটা আসলে কি আমার আউটপুট তো কি আহ, মানে এইটা কি পিকো সিটিএফ এর ফ্ল্যাগের মতো তো মনে হচ্ছে না, মানে এটা মিনিংফুল কিছু লাগতেছে না, তাই না? স্যার এটা তো স্যার খুব ইজিলি লাইক ফার্স্টের হ্যাঁ, এক্সটা আমরা পি তে নিয়ে গেলে কিভাবে করা যায়। হ্যাঁ, সো আমরা যেটা করব যে আমরা হচ্ছে খুবই সিম্পলি ব্রুট ফোর্স করতে পারি যে কোন কেসে হচ্ছে আমরা মিনিং। আচ্ছা, সো আমরা জাস্ট ওইটা কি বলে কপি পেস্ট করলেই ইটস ডান। আচ্ছা, 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 সো এরপরে আমরা ভিগনিয়ারের একটা ট্রাই করতে পারি। সো ভিগনিয়ারে কি হইতেছে যে আমার মেসেজ আর কি দেওয়া আছে। সো আমরা কি চাইলে মেসেজকে কি দিয়ে ডিক্রিপ্ট করতে পারবো, তাই না?
আমরা জাস্ট ওই ভিগনিয়ার সাইফার দিয়ে দেব, ডান। সো এগুলো হচ্ছে আমাদের সবার পারা উচিত, রাইট? আমরা লাস্ট ক্লাসে তো আমি এটা ডিটেলসে দেখছি, তাই না? সবাই কি ফলো করতে পারছি লাস্ট ক্লাসটা? জি স্যার। আচ্ছা, সো আমরা যেটা করতে পারি, এখান থেকে আসলে কোন কোন প্রবলেম চুজ করাটা একটা ইস্যু। সেটা হচ্ছে যে আমরা খুব সিম্পলি একটা আরএস এর কোনো কিছু ট্রাই করতে পারি। আচ্ছা, সো এখানে কি বলছে যে এইটাতে হচ্ছে আবার এটা একটু ম্যাথমেটিক্যালি একটু চ্যালেঞ্জিং হবে। যে আরএস এ তো আমরা পড়ছি, তাই না? আরএস এর কি টপিক গুলো কি মনে আছে? স্যার একটু আবার বলবেন। আচ্ছা, আরএস এর টপিকটা কি ছিল? সেটা হচ্ছে যে আমার, আচ্ছা আমরা এমনি নর্মালি ইয়ে করতে পারি। সেটা হচ্ছে, আচ্ছা সো আমরা পাইথনেই করি। সো আমাদের আরএস এর ফার্স্ট স্টেপটা কি ছিল? যে আমার একটা পি আর কিউ হচ্ছে লার্জ প্রাইম চুজ করা লাগবে, তাই না? এরপরে কি কি করতে হবে? যে এন সমান আমরা পি আর কিউ গুণ করে একটা ভ্যালু পাবো, তাই না? সো এইটা আচ্ছা, সো আমরা আগে পি কিউ চুজ করি। সো পি হচ্ছে আমরা একটা যে কোনো একটা প্রাইম মনে করো 23 চুজ করলাম, কিউ হচ্ছে আর একটা প্রাইম মনে করো 29 চুজ করলাম। তাহলে আমার এন সমান কি হবে? পি টাইমস কিউ, তাই না? সো আমাদের এখন কাজ হবে যে এমন একটা কি বলে পাবলিক কি আর প্রাইভেট কি চুজ করা, যেইটা এমন একটা পাবলিক কি আর প্রাইভেট কি চুজ করা যেইটা হচ্ছে তারা মানে একে অপরের সাথে রিলেটেড হবে, এন্ড একটা দিয়ে আমরা এনক্রিপ্ট করব, একটা দিয়ে ডিক্রিপ্ট করব। সো এটার জন্য আমাদের ফার্স্ট স্টেপটা হচ্ছে একটা টোসেন্ট ফাংশন বের করা, মানে হচ্ছে এন এর সাথে কোপ্রাইম কয়টা নাম্বার আছে ওটা কাউন্ট বের করতে হবে। হ্যাঁ, তার মানে হচ্ছে ফাই অফ এন বের করতে হবে, ঠিক আছে? সো ফাই অফ এন কি হবে? আমাদের পি মাইনাস ওয়ান টাইমস কিউ মাইনাস ওয়ান। হ্যাঁ, এটা হবে আমাদের ফাই অফ এন। কারণ হচ্ছে এন যেহেতু পি আর কিউ এর গুণফল, সো ফাই অফ পি হচ্ছে পি মাইনাস ওয়ান হয়, আর ফাই অফ কিউ হয় কিউ মাইনাস ওয়ান। সো ফাই অফ এন হবে ওই দুটার গুণফল। সো এটা একটু ম্যাথমেটিক্যালি একটু আপাতত মাথায় রাখলেই হবে। আচ্ছা, সো ফাই বের করার পরে আমাদের কাজ হচ্ছে একটা ই সিলেক্ট করা। যে ইটা হচ্ছে আমার ফাই এর সাথে কোপ্রাইম হয়। তার মানে ই আর ফাই এর কোনো কমন কি বলে ফ্যাক্টর থাকবে না। হ্যাঁ, সো ই হচ্ছে আমরা চুজ করতে পারি কি, দেখো ফাই এর ভ্যালু যেহেতু 616, আমরা ই এর ভ্যালু একটা ডিফারেন্ট চুজ করতে পারি। ফর এক্সাম্পল ই এর ভ্যালু 3 চুজ করলাম। এখন আমাদের আহ, এখন আমাদের যে রুল হচ্ছে যে ই আর ডি এর মাঝে রিলেশনশিপ, সেটা হচ্ছে ই ডি ইজ কনগ্রুয়েন্ট টু 1 mod ফাই হবে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ই আর ডি এর মাঝে রিলেশনশিপ, রাইট? সো তাহলে ই যদি আমরা 3 সেট করি তাহলে ডি কি হবে? ই ইনভার্স মড ফাই হওয়ার কথা না? যদি আমি দুই পাশেই ই ইনভার্স গুণ করি, তাই না? সো ইনভার্স মডিউলো বের করার জন্য আমরা তো এই যে পিসিতে খুব ইজিলি করতে পারতেছি, রাইট? বাট ইনভার্স মডিউল, আচ্ছা কেউ এক নাম্বার জয়েন করছো। সো ইনভার্স মডিউলও যদি আমরা বের করতে চাই, সো আমরা আসলে তখন এক্সটেন্ডেড ইউক্লিডিয়ান অ্যালগরিদম ইউজ করতে পারি। ঠিক আছে, সো এই যে মডিউলার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স হচ্ছে আমরা এক্সটেন্ডেড ইউক্লিডিয়ান অ্যালগরিদম দিয়ে হচ্ছে বের করতে পারবো, ঠিক আছে? সো এইটার একটু অ্যালগরিদমটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। সো দেখো এখানে কি করছি, যে কোনো একটা আহ, আহ, কোনো একটা ভ্যালুর জন্য আমরা হচ্ছে ওটার মডিউলার ইনভার্স কি হবে ওটা হচ্ছে অ্যালগরিদম ইউজ করে বের করব, ঠিক আছে? আচ্ছা, সো এইখানে আচ্ছা এটার অ্যালগরিদমটা হচ্ছে একটু আরেক জায়গায় বের করতে হবে আর কি। সো সো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, রাইট? আচ্ছা, সো দেখো যে
এখানে কিভাবে বের করছে? সো এখানে 240 এর মডিউলার ইনভার্স বের করছে 17 এর জন্য, আবার 9 এর জন্য আহ, মাইন- 9 এর জন্য কি হবে 240 হবে, রাইট? আচ্ছা, সো এটা কিভাবে বের করছে যে, আচ্ছা এটা একটু ওপেন করে দিই, বারবার জয়েন করতেছে মাস্টার। আচ্ছা, সো এই অ্যালগরিদমটা আমরা একটু দেখি। সো আমাদের টার্গেট হচ্ছে যে 240 এর মডিউলার ইনভার্স বের করতে হবে মডিউলো 17, তাই না? সো দেখো এই যে আমাদের রুল হচ্ছে এটা, তার মানে 240x ইজ কনগ্রুয়েন্ট টু 1 হচ্ছে মোট 17, এটা বের করতে হবে। আচ্ছা, সো তার মানে আমাদের এখানে x এর ভ্যালু বের করতে হবে। আমাদের কেসে কি ছিল, যে আমাদের কেসে হচ্ছে ed ইজ কনগ্রুয়েন্ট টু 1 mod 5, তার মানে কি এই যে d বের করতে হয়তো e জানলে, তাই না? সো এটা আমরা কেমনে বের করব? দেখো সেটা হচ্ছে যে 240 কে আমরা কিভাবে হচ্ছে ফ্যাক্টরাইজ করে হচ্ছে 17 ম্যাক্সিমাম গুণিতক কত ওটা বের করলাম আর রিমাইন্ডার বের করলাম, ঠিক আছে? তার মানে 240 কে যদি আমরা 17 তে ভাগ করি তাহলে আমাদের কি আসতেছে, তাই না? দেখো 17 ইন্টু 14 প্লাস 2 এরকম আসে না, যে 17 কে মানে 17 তে ভাগ করলে আমাদের ভাগশেষ 2 আসতেছে, রাইট? এটা কি বুঝতে পারতেছি? জি স্যার। আচ্ছা, এভাবে এখন আমার কি আসতেছে দেখো, যে আবার দেখো এই যে 17 যেটা আসতেছে, রাইট? এই যে 17 কে কি করছে আবার 2 ইন্টু 8 করে প্লাস 1 করতেছে। হ্যাঁ, এইভাবে আহ, এখন আমার ইস্যুটা হচ্ছে যে আমার হচ্ছে বের করতে হবে কোনটার জন্য 1 আসে, রাইট? আচ্ছা, যে এই 17 মাইনাস 16 হচ্ছে 1, মানে আমার পুরা অ্যালগোরিদমটা একটু দেখি, যে 1 থেকে বেসিক্যালি 1 থেকে আমার এরকম 240 আর 17 মাল্টিপল আনতে হবে। টার্গেটটা কি বুঝতে পারছি? যে 240 ইন্টু এক্স প্লাস 17 ইন্টু ওয়াই ইকুয়াল টু 1 আনতে হবে। তাহলে এখন আমরা যদি রিভার্স, মানে আমরা এখানে কি করছি, রিভার্স হইতে যাব। হ্যাঁ, তো দেখো এখানে দেখো 1 কে কিভাবে লিখতে পারি আমরা, 17 মাইনাস 16, তাই না? মানে 17 মাইনাস 2 ইন্টু 8, রাইট? এখন এই 8 কে, এখন এই যে 8 বা 2 কে, এই 2 কে আমরা ভাগ করব। 2 কে আমরা কি লিখতে পারি, যে 240 মাইনাস 238, 240 মাইনাস 17 ইন্টু 14, তাই না? আবার আবার দেখো আমরা কি করব, এই যে আহ, এই যে 17 কে আবার এই 14 কে আমরা কি লিখতে পারি, এই যে 17 মাইনাস 240 মাইনাস 17 ইন্টু 14 ইন্টু 8 লিখছি, তাই না? আবার এই 17 কে আমরা 14 তে গুণ করছি, আবার 14 কে আমরা ভাঙাবো, ঠিক আছে? তাহলে যেটা হচ্ছে যে আমরা, আমাদের টার্গেট কি ছিল, যে 240 আর 17 মাল্টিপল আনা, রাইট? সো আমরা যদি এই 1 কে 240 আর 17 মাল্টিপল আকারে আনতে পারি তাহলে হচ্ছে আমরা বের করতে পারবো যে আসলে আমাদের আহ, কি বলে এই যে, তাহলে হচ্ছে আমরা বের করতে পারবো যে আসলে 240 এর মডুলার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স কি হবে। সো এটার ডিটেল অ্যালগরিদম হচ্ছে আপাতত আমাদের থিওরিটিক্যাল ডিসকাস করার প্রয়োজন নাই, জাস্ট হচ্ছে কিভাবে বের করবো এই আইডিয়াটা জানলে হবে। সো আমরা পাইথনে হচ্ছে খুব সিম্পলি এটা করতে পারি, সেটা হচ্ছে পাওয়ার হিসাব করব, ই কে -1 এর পাওয়ারে নিয়ে যাব, এন্ড হচ্ছে আমাদের মডুলাসটা হবে 5, ঠিক আছে? সো আমাদের ডি বের হয়ে যাবে। সো আমাদের ডি হচ্ছে 411, ঠিক আছে? যদি হচ্ছে আমাদের এই 17 আর 240 হিসাব করতাম তাহলে কি হতো, দেখো যে আমরা যদি পাওয়ার 240 মাইনাস 1 17 নিয়ে আসতাম, আমাদের আউটপুট আসতো 9, ঠিক আছে? সো আমরা আসলে সেম কাজই করতে পারতেছি। একটা হচ্ছে আমরা মানে মানে হাতে কলমে করতে পারি অ্যালগরিদম দিয়ে, আর একটা হচ্ছে এমনি কোড দিয়েও সিম্পলি ইজিলি করতে পারি। আচ্ছা, সো এই স্টেপে আমাদের কিন্তু এখন পাবলিক কি আর প্রাইভেট কি হচ্ছে ডান, রাইট? পাবলিক কি আর প্রাইভেট কি ডান। এখন আমাদের কাজ হচ্ছে এই পাবলিক কি দিয়ে কোনো ডেটা আমরা এনক্রিপ্ট করতে পারবো। ফর এক্সাম্পল আমার মেসেজ যদি হয় 20, তাহলে আমি কি করব, আমার মানে সাইফার টেক্সট বা এনক্রিপ্টেড মেসেজ কি হবে, পাওয়ার মেসেজ টু দ্য পাওয়ার ই মড এন, ঠিক আছে? আমাদের সাইফার টেক্সটটা কি হয়, আমাদের মেসেজ টু
টু দ্য পাওয়ার ই মড এন। ঠিক আছে, তাহলে সাইফার টেক্সটের ভ্যালুটা দেখো 663 আসতেছে। এখন আমি কি করতে পারি, সাইফার টেক্সটকে যদি আমরা আবার প্লেন টেক্সটে ব্যাক করাতে চাই বা মেসেজটা হবে আমাদের সাইফার টেক্সট টু দি পাওয়ার ডি মড এন। ঠিক আছে, সো আমাদের মেসেজটা কি হচ্ছে, পাওয়ার সাইফার টেক্সট টু দ্য পাওয়ার ডি মড এন। সো এম এর ভ্যালু আমার আসছে 20। সো আমি আগের মেসেজটাই ব্যাক পাবো। ঠিক আছে, আচ্ছা সো আমরা যেটা করতে পারি, আচ্ছা আমরা কইছিলাম আমরা যে কোনো একটা কি বলে স্যার ওই যে মিনি আরএসএ। হ্যাঁ মিনি আরএসএ। আচ্ছা সো মিনি আরএসএ করার আগে আমরা আরো ইজিয়ার একটা মানে আরএসএ সবচেয়ে ইজিয়েস্ট যে অ্যাটাক ওটা চিন্তা করতে পারি, সেটা হচ্ছে আমরা যদি উইক কোনো এনক্রিপশন বা উইক কোনো মানে প্রাইম নাম্বার চুজ করি। হ্যাঁ, ফর এক্সাম্পল এইটা দেখো, সো এই যে যদি আমরা উইক কোনো প্রাইম নাম্বার ইউজ করি, ফর এক্সাম্পল আমার এন এর ভ্যালু, হ্যাঁ এন এর ভ্যালু ফর এক্সাম্পল ছোট। সো এখানে দেখো আমার এরকম একটা ইনপুট দেওয়া আছে, সো এখানে দেখো আমার এরকম সাইফার টেক্সট দেওয়া আছে, এন এর ভ্যালু দেওয়া আছে, আর হচ্ছে পাবলিক কি দেওয়া আছে। হ্যাঁ, এইটা কি আমরা কোনোভাবে ডিক্রিপ্ট করতে পারবো? আমাদের কিন্তু তো ডিক্রিপশন কি নাই, ফাইয়ের ভ্যালু আমরা বের করতে পারতেছি না। আমাদের কি দেখো, আমাদের ডি বের করতে হলে কি লাগবে, পাওয়ার ই -1 আর ফাই লাগবে, তাই না? রাইট, সো আমরা ই জানি কিন্তু ফাই জানি না। এটা কি বুঝতে পারছি? আমরা যেহেতু ফাই জানি না, সো ফাই বের করতে হলে আমার কি লাগবে, ফাই সমান কি, মানে আমরা যদি রিভার্স ওয়েতে যাই তাহলে ফাই বের করতে আমার পি আর কিউ লাগতেছে না, বাট পি আর কিউ কিন্তু আমরা জানি না, আমরা জানি পি আর কিউ এর গুণফল। তার মানে এন কে যদি আমরা ফ্যাক্টরাইজ করতে পারি তাহলে কিন্তু আমি ফাই বের করতে পারবো, ফাই থেকে বের করতে পারবো ডি, ডি থেকে বের করতে পারবো আমাদের প্লেন টেক্সট। ঠিক আছে, সো আমার এখন আরএস এর মেন স্ট্রেংথটা হচ্ছে যে আমরা একটা কোনো বড় কোনো নাম্বারের প্রাইম ফ্যাক্টরাইজেশনটা খুব ইজিলি বের করতে পারি না, বাট এটা কিন্তু খুব ছোট একটা নাম্বার রিলেটিভলি। সো এইটাকে কিন্তু আমরা ইজিলি এটার ফ্যাক্টর বের করার ট্রাই করতে পারি। সো এইটা তুমি যদি কোড করে ব্রুট ফোর্স করে বের করতে চাও, স্টিল কিন্তু তোমার পিসির অনেক টাইম লাগবে, এটা তোমার পিসির জন্য এখন ফিজিবল না। সো আমরা কি করতে পারি, যে আমাদের কাছে যদি এমন কোনো ডেটা মানে আমরা কি করতে পারি, আমরা ডেটাবেস ইউজ করতে পারি। হ্যাঁ, যে আমার কাছে যদি এরকম কোনো প্রাইম ফ্যাক্টরের ডেটাবেস থাকে যারা হচ্ছে তোমার এরকম অনেকগুলো মানে অনেক কমপ্লেক্স বা অনেক হচ্ছে নাম্বারের প্রাইম ফ্যাক্টর ক্যালকুলেট করে স্টোর করে রাখছে, আমরা কিন্তু খুব ইজিলি বের করতে পারি। সো এরকম একটা সাইট আছে, সেটা হচ্ছে আমাদের ফ্যাক্টর ডিবি। হ্যাঁ, যারা হচ্ছে যেখানে হচ্ছে আমাদের অনেকগুলো ফ্যাক্টরের ডেটাবেস সে রেখে দিছে। সো আমি যদি এখানে আমার কোনো নাম্বার প্রোভাইড করি, তার কাছে যদি ফ্যাক্টর থাকে সে আমাকে সঙ্গে সঙ্গে ওটার ফ্যাক্টর বের করে দিবে। সো দেখো ও কিন্তু পেয়ে গেছে যে এই নাম্বারের দুটা ফ্যাক্টর আছে, এই দুটা ফ্যাক্টর, তার মানে আমি পি আর কিউ কিন্তু পেয়ে গেছি। ঠিক আছে, আমি যদি এই পি হয়ে গেল এটা, এই পি আর কিউ যদি ইউজ করি, সো ফর এক্সাম্পল এই আমার পি হচ্ছে এটা আর কিউ হচ্ছে এটা, হ্যাঁ তাহলে আমি কিন্তু ইজিলি ফাই বের করতে পারবো, ফাই বের করতে পারবো, আর ফাই আর এন বের করতে পারবো। ফাই কি হবে, আমার কিন্তু এই ইকুয়েশন গুলা কিন্তু বারবার লাগবে। ঠিক আছে, তাহলে আমি যেহেতু ই জানি, আমার ই এর ভ্যালু কত দেওয়া আছে, আমার ই এর ভ্যালু কত দেওয়া আছে ৬৫,৫৩৭। ঠিক আছে, সো ই এর ভ্যালু যদি ৬৫,৫৩৭ দেওয়া থাকে, তাহলে আমি এখান থেকে ডি এর ভ্যালু বের করতে পারবো, যেহেতু আমি ফাই জানি। সো ডি এর ভ্যালু কি হবে, পাওয়ার ই -1 ফাই। ঠিক আছে, সো ডি এর ভ্যালু বের হয়ে গেছে। সো আমি এখন চাইলে আমার সাইফার টেক্সটটাকে ডিক্রিপ্ট করতে পারি। আচ্ছা, সো আমার সাইফার টেক্সট হচ্ছে দেওয়া আছে এটা,
সো আমার তাহলে প্লেন টেক্সট কি হবে, মেসেজটা কি হবে, পাওয়ার CTN, ঠিক আছে। সো আমার মেসেজটা হয়ে গেছে এটা। সো এই মেসেজটা একটা কি লং নাম্বার, সো এটাকে আমরা ASCII তে কনভার্ট করতে পারি। সো এটা করার জন্য বিভিন্ন রকম টেকনিক আছে। সো আমরা পাইথনে করতে পারি, সেটা হচ্ছে লং টু বাইটস নামে হচ্ছে একটা ফাংশন আছে। সো এটা হচ্ছে from probably crypto.util.numbers import long to bytes। আচ্ছা, এটা নাই আমার, কেন জানি ক্রিপ্টো লাইব্রেরি ইনস্টল করা নাই। সো উইন্ডোজে তো মেবি দেয় না। একটু দেখি দেয় কিনা। সো এটা প্রবলি লাগবে আমাদের। সো মানে ক্রিপ্টো লাইব্রেরি ইনস্টল করা থাকলে ওটা আর কি দিয়ে দেবে। আচ্ছা, এখন দেখি কাজ করে কিনা। আচ্ছা, আমার মনে হয় সেশন রিস্টার্ট দেওয়া লাগতে পারে, দেখি। যদি দেয়, না হলে আমরা অনলাইনে কোনো হচ্ছে টুল ইউজ করতে দেখতে পারবো যে আমার লং থেকে বাইটে ইয়ে করার জন্য। আচ্ছা, এটা মনে হয় নাম্বার হবে, হ্যাঁ পাইছি। আচ্ছা, সো এইটা হওয়ার কথা, সো নাম্বার হবে। আচ্ছা, সো এখন আমরা কি করব, লং টু বাইটস ফাংশনে যদি আমরা এমটা পাস করে দেই, তাহলে দেখো আমার ফ্ল্যাগটা চলে আসছে যে সে হচ্ছে ওই লং নাম্বারটাকে এক একটা 8 বিটের ব্লকে ভাগ করে করে প্রত্যেকটার ASCII ভ্যালু নিয়ে কাজ করছে। তাহলে আমরা এরকম একটা মানে ভিজিবল মেসেজ পেয়ে যাব, ঠিক আছে। মানে এটা কিন্তু খুবই সিম্পল টেকনিক। মানে আমার যদি RS এর যদি হচ্ছে মানে প্রাইমটা অনেক প্রাইম নাম্বারগুলো সিলেকশনটা অনেক উইক হয়, তখন কিন্তু আমার প্রবলেম। মানে এটা কি বোঝা গেছে কিনা, ঠিক আছে। আবার আরেকটা কি প্রবলেম হইতে পারে, সেটা হচ্ছে যদি আমার এরকম দেখো যে যদি আমার এক্সপোনেন্টটা মানে হচ্ছে এই যে পাওয়ার হ্যাঁ, এইটা যদি ছোট হয়, হ্যাঁ হ্যাঁ, তখন আমার আসলে কি প্রবলেম হইতে পারে, এইটা একটু আমরা চিন্তা করি। সো মনে করো তোমার আহ, কি বলে যে পাবলিক কি যেটা, ওইটা মনে করো খুবই ছোট, 2 বা 3, হ্যাঁ, তখন কিন্তু আমার ওইটাকে আসলে রিভার্স করা বা ওইটা আসলে উইকনেস, ওইটাও কিন্তু তখন উইক হয়ে যায়। তো দেখো এখানে সাইফার টেক্সটটা যদি বলে দেওয়া থাকে, তাহলে দেখো কি আসতেছে। তো দেখো আমার এখানে প্লেন টেক্সট মানে আমার পাবলিক কিটা কিন্তু 3 অনলি, তাই না। সো পাবলিক কিটা যদি 3 হয়, হ্যাঁ, আর সাইফার টেক্সটটা যদি এত মানে এটা হয়, মানে বেসিক্যালি তাহলে কি হইতেছে আমার প্লেন টেক্সট যেটা, হ্যাঁ প্লেন টেক্সট বা মেসেজ। তো দেখো এখানে কিন্তু হিন্ট বলে দিছে যে আমার স্মল এক্সপোনেন্ট হইলে আসলে আমাদের কি সমস্যা হয়, হ্যাঁ, যে এখানে কোশ্চেনে বলেছে যে দেয়ার ইজ এ টুইস্ট, তো উই প্যাডেড দ্য প্লেন টেক্সট সো দ্যাট m টু দ্য পাওয়ার ইজ জাস্ট বেয়ারলি লার্জার দ্যান n। হ্যাঁ, তার মানে m টু দ্য পাওয়ার যদি n এর থেকে জাস্ট একটু বড় হয়, হ্যাঁ, তাহলে ওটাকে মড করলে কি আমরা একটা ছোট ভ্যালু পাবো না, যেটা যেটা আমাদের সাইফার টেক্সট হয়, তাই না। তো দেখো আমাদের সাইফার টেক্সট আমরা পেয়েছি, আর হচ্ছে আমার n এর ভ্যালু হচ্ছে এইটা, তাই না। আচ্ছা, এখন দেখো যে আমরা কি করতে পারি, যে আমরা কি জানি, দেখো যে m টু দ্য পাওয়ার 3, হ্যাঁ, সো মানে m কিউব, রাইট, মানে m কিউবকে আমরা মড n করে সাইফার টেক্সটটা পাইছি, তাই না, মানে রুল অনুযায়ী, রাইট। এখন আমাদের কাজ হচ্ছে কি, যে আমি যদি এই c কে যদি হচ্ছে -3 এর পাওয়ারে নিয়ে যাইতে পারি, তাহলে কি আমার ওইটা প্লেন টেক্সটে আবার ব্যাক করবে না।
এটা কি বোঝা গেছে? জি স্যার। তার মানে জি স্যার। আমি এখানে চাইলে তাহলে কি করতে পারি, যে আমার আসলে যেহেতু কম এক্সপোনেন্ট, সো আমি চাইলে কি করতে পারি যে এম কিউব এম এম কিউবের ভ্যালু দেওয়া আছে, ফর এক্সাম্পল এম কিউব মডেল দেওয়া আছে, যদি আমি এইটাকে টু দ্য পাওয়ার -3 করতে পারি, তাহলেই হচ্ছে আমার এটা কি আমরা রিভার্স করতে পারবো, রাইট? সো এখানে আমাদের কিছু হিন্টও দেওয়া আছে, দেখো যে আমরা আসলে করতে পারি কিনা। ঠিক আছে, যে আমার হচ্ছে কি বলে, আমার খুব ছোট হলে সিকিউরিটি কিভাবে এফেক্ট করে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। সো এখানে হচ্ছে এটা একটু কিছু ট্রায়াল অ্যান্ড এররের ব্যাপার স্যাপার আছে। কজ হচ্ছে এখানে বলা আছে যে আমার, স্যার হ্যাঁ বলো মোটামুটি বলো, হ্যালো, কেউ কিছু বললা? মিথুন, স্যার না দেখতে পাচ্ছি। হ্যাঁ কিছু বললা, কোনো কোশ্চিন আছে? না স্যার নাই। আর এখানে তো শুধু স্যার কি দেখাচ্ছে না। বুঝি নাই, বুঝি নাই কথা। স্যার ওই দেখতে পাচ্ছিল না, ওই জন্য ও বলে আচ্ছা দিয়েছি। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা আচ্ছা। সো এখানে একটা ইস্যু আছে, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু কি বলে আহ, এইটাকে মানে ইনভার্স পাওয়ারে নিয়ে যেতে হবে না। এখন ইনভার্স পাওয়ারে যে নিয়ে যাবো, আর একটা ব্যাপারে সেটা হচ্ছে আমাদের কি বলে এটাকে একটু প্যাডিং করা আছে। হ্যাঁ, এখন ইস্যুটা হচ্ছে যে ইনভার্স পাওয়ারে যে আমি নিয়ে যাব, সো ইনভার্স পাওয়ারে নিয়ে যাওয়ার হচ্ছে একটু একটু ডিফারেন্ট অ্যালগোরিদম আছে। আমরা ইজিলি হচ্ছে এটাকে ওই নর্মাল পাওয়ারতে ইনভার্স পাওয়ারে নিয়ে যেতে পারবো না। হ্যাঁ, আচ্ছা। এখন এখন ইস্যুটা হচ্ছে যে ইনভার্স পাওয়ারে নিয়ে যাওয়ার জন্য আমরা কি করতে পারি, অ্যালগোরিদম সার্চ করতে পারি যে আসলে আমাদের ইনভার্স পাওয়ারে আমরা কিভাবে নিয়ে যেতে পারবো। সো মডিউলার ইনভার্স পাওয়ার বের করার অ্যালগোরিদমটা আসলে আমরা চাইলে দেখতে পারি যে আসলে মডিউলার ইনভার্স পাওয়ার হচ্ছে আমরা কিভাবে বের করব। দেন ওইটা আমরা ইউজ করে আমরা হচ্ছে এখানে কোনো এইটার কেসে হচ্ছে আমরা কোনো ইউটিলাইজেশনটা করতে পারবো কিনা। ঠিক আছে, আচ্ছা। ইনভার্স পাওয়ার বা হচ্ছে, আচ্ছা ইনভার্স পাওয়ার এটা আসলে না, এটা তো কিউব, সো এটা তো আসলে 1/3, রাইট? 1/3 করতে হবে, মানে c⁻⁴ তাই না, মানে nth রুট বের করতে হবে। সো ইনভার্স পাওয়ার তো আসলে ওটাকে ইয়া করতেছে, মডিউলার nth রুট বের করবো আমরা। ঠিক আছে, সো এই যে ফাইন্ডিং দ্য kth রুট অফ এ অ্যালগোরিদম অফ রুট মডিউলার। সো আমরা কোনো অ্যালগোরিদম সার্চ করে দেখবো যে আমরা কোনো একটা নাম্বারের nth রুট কিভাবে বের করতে পারি। সো ওইটার কোড যদি আমরা ইউজ করি, তাহলে হচ্ছে ওইটা ইউজ করে হচ্ছে আমরা কি বলে এমটা বের করতে পারবো। ঠিক আছে, সো যেহেতু হচ্ছে এইটার এর ভ্যালুটা অনেক ছোট, আমরা কিন্তু চাইলেই হচ্ছে মানে খুবই কম টাইমে, মানে খুব ইজিলি হচ্ছে রুট ফাইন্ডিং অ্যালগোরিদম ইউজ করে হচ্ছে এই সি এর 1/3 পাওয়ারের মড n বের করতে পারি। ঠিক আছে, সো দেন ওটা ইউজ করে কিন্তু আমরা সাইফার টেক্সট থেকে প্লেন টেক্সটটাতে ব্যাক করতে পারবো। এটা কি বোঝা গেছে? জি স্যার। সো ওইখানে হচ্ছে আমরা যেটা করতে পারি, স্যার এটা কি ইনভার্স করার কাজটা বললেন? মানে আমরা ইনভার্স কেমনে করব, কজ এইটা হচ্ছে একটু লম্বা প্রসেস, কজ হচ্ছে এখানে অ্যালগোরিদমটা হচ্ছে একটু বুঝে ইমপ্লিমেন্ট করতে হবে। সো জাস্ট হচ্ছে আমরা আইডিয়াটা ডিসকাস করলাম যে আসলে উইকনেসটা কি। ঠিক আছে, আচ্ছা। সো এরপরে হচ্ছে আমরা চাইলে আরো কিছু এক্সাম্পল দেখতে পারি। হ্যাঁ, সবগুলো তো আসলে এখন আহ, দেখানো পসিবল না। আচ্ছা, আবার কিছু কিছু কেসে আসলে আমরা ডিরেক্টলি এটা করতে পারবো না, আর একটু টুল দরকার আছে। আচ্ছা, সো আমরা একটা জিনিস দেখতে পারি যে
আরএসএ গুলা সলভ করার জন্য আরএসএ সিটিএফ টুল বলে হচ্ছে একটা টুল আছে। সো এটা হচ্ছে ইউজ করে আমরা আরএস এর বিভিন্ন টেকনিকের জন্য আমরা হচ্ছে অ্যাটাক করতে পারি। সো আমরা যেটা করতে পারি, যেহেতু দেখো যে এখানে কি আছে, আমার এন ই আর সি দেওয়া আছে। সো এইটা ইউজ করে আমরা দেখি যে আরএসএ সিটিএফ টুল আসলে আর কিছু করতে পারে কিনা। সো এইটা হচ্ছে আমরা সিম্পলি ট্রাই করে দেখি যে ফার্স্টে ক্লোন করব। এখানে ক্লোন করব। হ্যাঁ, এটা তো অনেক টাইম লাগবে। সো বিভিন্ন রকম মানে আমরা যেটা করতে পারি যে আরএস এর বিভিন্ন উইকনেস টেকনিকের মানে কম্বিনেশন বা কম্পাইলেশন এখানে আছে। সো ও হচ্ছে বিভিন্ন রকম টেকনিক সে ট্রাই করে করে যেটার জন্য সে মানে ডিক্রিপ্ট করতে পারে সেটার জন্য সে ডিক্রিপ্ট করে দিবে আমাকে, ঠিক আছে? সো এই যে এটাই হচ্ছে আমার কি বলে আইডিয়া। সো এখানে বিভিন্ন রকম টেকনিক কিন্তু অলরেডি ইমপ্লিমেন্ট করা আছে। সো আমার আসলে ওরকম থিওরিটিক্যালি নিজে থেকে আসলে সবকিছু ইমপ্লিমেন্ট করতে হবে না। সো আমরা জাস্ট হচ্ছে টুল ইউজ করে আমরা এটা করতে পারবো আর কি। আচ্ছা, সো এটা হচ্ছে তোমরা গিট ক্লোন করার পরে সো এইটার হচ্ছে ডকুমেন্টেশনটা আমরা দেখতে পারি যে আসলে ও আসলে কি কি প্যারামিটার ইনপুট নেয়। সো ওখানে আমরা হচ্ছে এন ই আর সি এর ভ্যালুটা প্রোভাইড করে দিলে যে এন ই তারপরে আমাদের সাইফার টেক্সটটাও যদি প্রোভাইড করে দেই দেন হচ্ছে আমাদের ও অটোমেটিক্যালি আরএস এর বিভিন্ন টেকনিক ইউজ করে অ্যাটাক করা শুরু করবে আর কি। আচ্ছা, আচ্ছা, আমার তো ক্লোন করতে অসীম সময় লাগতেছে। আচ্ছা, সো এইটা ছাড়াও আমাদের আসলে আরো বিভিন্ন রকম ক্রিপ্টোগ্রাফিক প্রবলেম থাকতে পারে যেগুলোতে আসলে আমাদের অনেক রকম এরকম ট্রায়াল অ্যান্ড এরর করে করে হচ্ছে করা লাগতে পারে। সো ওয়ান অফ দ্য মানে কমন একটা টেকনিক অনেক জায়গায় দেওয়া সেটা হচ্ছে যে বেস 64 করে দেওয়া থাকে। সো ফর এক্সাম্পল বেস 64 এর নাম কি শুনছি আমরা কেউ বা কোথাও কি দেখছি? স্যার স্যার একটা সিডিএফ জি, স্যার। বেস 64। হ্যাঁ, সো বেস 64 এ কি হয় যে আমার ডেটাকে আমরা এটা একটু দেখি। সো বেস 64 আইডিয়াটা কেমন যে আমার যে ডেটা মনে করো তোমার কাছে একটা স্ট্রিং আছে এবিসিডি। হ্যাঁ, সো এবিসিডি আসলে কিভাবে থাকে, এ একটা ক্যারেক্টার, বি একটা ক্যারেক্টার, সি একটা, ডি একটা, চারটা ক্যারেক্টার, তাই না? সো তোমার চারটা ক্যারেক্টার, এই চারটা ক্যারেক্টারের প্রত্যেকটা কিন্তু 1 বাইট করে, তাই না? মানে এ হচ্ছে একটা 1 বাইট মানে হচ্ছে 8 বিট, ঠিক আছে? বি হচ্ছে সেম 1 বাইট মানে হচ্ছে 8 বিট। হ্যাঁ, তার মানে তোমার এখানে আসলে টোটাল 32 বিটস আছে, তাই না? আমরা কি করি এই 32 বিটকে বা আমরা কি করি যে 8 বিটের ব্লকে ভাগ না করে এটাকে 6 বিটের ব্লকে ভাগ করি। তার মানে এ এর প্রথম 6 বিট, এর ফার্স্ট 6 বিট মিলে হচ্ছে আমরা একটা ক্যারেক্টার ডিজাইন করতেছি। মানে ডিজাইন করবো বলতে হচ্ছে আমরা এর ফার্স্ট 6 বিট নিয়ে একটা ব্লক বানাবো, তারপরে এর লাস্ট 2 বিট আর বি এর প্রথম 4 বিট, এই 6 বিট মিলে আমরা একটা ব্লক বানাবো। এভাবে 32 বিটকে আমরা কয়েকটা ব্লকে ভাগ করব, মানে 6 বিটের কয়েকটা ব্লকে ভাগ করব। হ্যাঁ, তাহলে 6 বিটের যদি আমরা কয়েকটা ব্লকে ভাগ করি, সো আমার আসলে 6 বিটের আসলে কতগুলো কম্বিনেশন হওয়া পসিবল 6 বিট দিয়ে? 2 টু দ্য পাওয়ার 6টা, তাই না? তার মানে 64টা কম্বিনেশন হওয়া পসিবল, রাইট? এটা কি Yes, sir. বুঝতে পারছি? সো 64টা কম্বিনেশনে আমরা কি করি যে 64টা কম্বিনেশনে প্রত্যেকটা কম্বিনেশনকে আমরা এক একটা ক্যারেক্টার অ্যাসাইন করি। হ্যাঁ, যেমন কি কি ক্যারেক্টার?
স্মল এ থেকে স্মল জেড 26টা, ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল যে 26টা 52টা হইলো, 0 থেকে 9 62টা হইলো, আর আছে হচ্ছে আমার প্লাস আর স্ল্যাশ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ বলো। হ্যাঁ বলো, কোনো কোশ্চেন ছিল? স্যার বাসায় আজকে সারাদিন কারেন্ট নেই স্যার, মানে পিসি ল্যাপটপটা অফ হয়ে যাবে স্যার, চার্জ নাই, মানে যদি অ্যাটেন্ডেন্সটা একটু কনসিডার করতেন। ঠিক আছে, সমস্যা নেই। ওকে স্যার, আমি আমার আইডিটা লিখে দিচ্ছি স্যার কমেন্ট বক্সে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা কইছিলাম তাহলে হচ্ছে আমার এখানে যে যে 64টা ক্যারেক্টার, প্রত্যেকটা ক্যারেক্টারকে আমরা এক একটা নাম্বার অ্যাসাইন করি, ইন্ডেক্স টাইপের চিন্তা করো। তাহলে কি আমার, তাহলে আমি যে 6টা ব্লকে ভাগ করছি, হ্যাঁ ফর এক্সাম্পল হচ্ছে এর যে এবিসিডি, সো এর মনে করো আজকে ভ্যালু হচ্ছে 97। হ্যাঁ, সো আমরা একটু এটা ক্যালকুলেট করে দেখি যে এর তো এর হচ্ছে বাইনারি হচ্ছে এটা। হ্যাঁ, তো এর বাইনারি হচ্ছে এইটা। সো এখানে কয়টা ক্যারেক্টার আছে? 1 2 3 4 5 6 7। আচ্ছা, এর হচ্ছে বাইনারি হচ্ছে এটা। বি এর বাইনারি কি হবে? এটা না হয়ে 10 হবে, রাইট? আচ্ছা, তাহলে দেখো আমার এখানে আমি কি করব যে প্রথম 6টা নিয়ে একটা ব্লক বানাবো। 1 2 3 4 5 6, প্রথম 6টা নিয়ে একটা ব্লক বানালাম। তারপরের আরো 6টা ক্যারেক্টার নিয়ে আমরা আরেকটা ব্লক বানাবো। এইভাবে করে আমি আমার টোটাল যতগুলা ডেটা আছে সবগুলোকে এরকম 6টা ব্লকে ভাগ করব। তাহলে কি হইতেছে, এই যে আমি যে 6টা ব্লকে ভাগ করলাম, হ্যাঁ 6টা ব্লকে ভাগ করার পরে এই যে প্রথম ব্লকের 6 বিটের নাম্বার, এটার ডেসিমাল ভ্যালু কত হয়? 1 2 4 8 16 16 24। তার মানে আমার ক্যারেক্টার সেটের 24 নাম্বার ক্যারেক্টার দিয়ে আমরা এটাকে রিপ্লেস করব। ঠিক আছে, সো এটা কত হয়? 1 2 4 8 16 16 4 20 22। তার মানে এটা 22 নাম্বার ক্যারেক্টার দিয়ে রিপ্লেস করব। বুঝতে পারছি? তার মানে আমার এখন কিন্তু ডিফারেন্ট ক্যারেক্টার সেট চলে আসতেছে, এন্ড হচ্ছে আমার নাম্বার অফ ক্যারেক্টারও কিন্তু বাড়বে। ঠিক আছে, সো তুমি যদি এবিসিডি কে বেস 64 এনক্রিপ্ট করো, তোমার কিন্তু এবিসিডি এর ক্যারেক্টার মানে এবিসিডি এর আর 4টা ক্যারেক্টার থাকবে না, তোমার নাম্বার অফ ক্যারেক্টারও বেড়ে যাবে। ঠিক আছে, সো এটা আমরা সিম্পলি টেস্ট করতে পারি যে তুমি মনে করো এবিসিডি যদি দাও, তুমি যদি হচ্ছে বেস 64 এ কনভার্ট করো, তাহলে দেখো আমার কিন্তু নাম্বার অফ ক্যারেক্টার বেড়ে গেছে। দেখো যে এরকম কয়টা এখন কয়টা হয়ে গেছে? 1 2 3 4 5 6টা ক্যারেক্টার হয়ে গেছে, তাই না? এটা কি বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, সো এখানে আমাদের দেখো যে লাস্টে কিছু ইকুয়াল ইকুয়াল সাইন দেওয়া বা ইকুয়াল সাইন দেওয়া আছে। সো এটার রিজনটা হচ্ছে যে আমাদের কি আমরা 6 বিটের ব্লকে যে ভাগ করতেছি, আমার তো অলওয়েজ নাম্বার অফ বিট হচ্ছে 6 এর গুণিতক নাও হতে পারে। যেমন এখানে 32টা আছে, তাই না? 32 কিন্তু 6 এর গুণিতক না, তাই না? তো 32 যেহেতু 6 এর গুণিতক না, সো আমাদের 6 এর গুণিতক আসলে কত হবে? আমি যদি এখানে আরো 2টি ক্যারেক্টার অ্যাড করতে পারতাম 6, তাহলে 48 হইতো না আমার নাম্বার অফ বিটস? 48 হইতো। সো 48 কিন্তু আবার হচ্ছে মাল্টিপল অফ 6, তাই না? সো ইন দ্যাট কেস আমি কিন্তু খুব ইজিলি 6 এর 8টা ব্লকে ভাগ করতে পারতাম। ঠিক আছে, বাট যেহেতু আমি 4টা ক্যারেক্টার নিছি, আমি কিন্তু আসলে 6 এর ব্লকে ভাগ করতে পারতেছি না, আমার লাস্টে কিছু রিমাইন্ডার থাকে। সো এরকম যদি কেস হয়, তখন আমরা কি করি, লাস্টে কিছু ক্যারেক্টার আমরা এক্সট্রা প্যাডিং করে নেই, যাতে আমার টোটাল নাম্বার অফ বিটস 6 এর গুণিতক হয়। সো আমি যদি একটা প্যাডিং করতাম, তাহলে আমার কয়টা হতো? 5 আসতে 40 হতো। 40 কিন্তু 6 এর গুণিতক হইতো না। আমার আসলে কি করা লাগতো? 2টা প্যাডিং করা লাগতো অ্যাট লিস্ট। 2টা প্যাডিং করলে আমার কিন্তু 6 এর গুণিতক হয়ে যায়, তখন 48 বিট হয়ে যায়, ওটা 6 এর গুণিতক হয়। ঠিক আছে, এই কারণে দেখো আমার লাস্টে এই জন্য 2টা এক্সট্রা ইকুয়াল সাইন দেওয়া আছে। এটাই হচ্ছে আমাদের প্যাডিং, যাতে হচ্ছে 6 এর গুণিতক হয় আমার নাম্বার অফ বিটস। বুঝতে পারছি?
জি স্যার বলছি। তার মানে এখানে সিম্পলি চিন্তা করো যে আমার এখানে 24 মানে 3টে ক্যারেক্টার থেকে আমরা 4টে ক্যারেক্টারে কনভার্ট করি। তাহলে এবিসি হচ্ছে 4টা ক্যারেক্টারে কনভার্ট হবে, আর ডি ইকুয়াল আরো 4টা ক্যারেক্টারে কনভার্ট হবে। জিনিসটা এভাবে কাজ করে, বুঝতে পারছো? কারণ 3 আর 24, 3টে ক্যারেক্টার মিলেই আসলে 6 গুণিতক হওয়া পসিবল। আচ্ছা, সো এরকম একটা প্রবলেম আমরা দেখছিলাম। এরকম খুব সিম্পল প্রবলেম থাকতে পারে যে একটা সিম্পল মেসেজ, এটাকে তুমি যতবার বেস 64 করবা ততবার মেসেজটা বড় হইতে থাকবে। হ্যাঁ, সো এরকম মনে করো অনেক বড় একটা মেসেজ আছে, হ্যাঁ, যেটা হচ্ছে তোমার আসলে আহ, অনেকবার বেস 64 ডিকোড করে 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 তোমার আসলে মেইন মেসেজে হচ্ছে অ্যারাইভ করতে হয়। হ্যাঁ, তো তখন তোমার আসলে কি করা লাগে? মেইন মেসেজে অ্যারাইভ করতে হলে তোমাকে ওই আহ, অনেক ইটারেশনে বারবার হচ্ছে বেস 64 ডিকোড চালাতে হয়। হ্যাঁ, তো তখন তুমি যদি দেখো যে কোনো মিনিংফুল প্যাটার্ন পাচ্ছ, তখন তুমি স্টপ করে দিলে আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমার ওটা RSCTF টুল গিট ক্লোন করা ফেল করছে কেন জানি। আচ্ছা, সো ক্রিপ্টোর মানে কিভাবে সলভ করব এসব মোটামুটি কি একটু হালকা আইডিয়া হয়েছে? আমরা হচ্ছে মানে খুব ম্যাথমেটিক্যালি হেভি বা কমপ্লেক্স প্রবলেম নিয়ে আসলে এখন ডিল করবো না এই কোর্সে। আসলে এটার জন্য ক্রিপ্টোগ্রাফির আলাদা একটা কোর্সই আছে। সো আমরা হচ্ছে এইটা নিয়ে একটু আইডিয়া হলে আমরা আজকের নেক্সট টপিকে হচ্ছে ফোকাস করব। যে নেক্সট যে টপিকটা আমরা ডিসকাস করবো ওটাতে আমরা স্টার্ট করব। সো এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন বা প্রবলেম থাকলে হচ্ছে আমাকে বলতে পারো আর কি। স্যার এতক্ষণ পর্যন্ত যেটা করলেন স্যার, এটা কি একটু শর্টে আরেকবার রিভাইজ করতে পারবেন স্যার? মানে জাস্ট আচ্ছা, শর্টে আমরা বলুন মানে স্যার। দেখছিলাম যে হচ্ছে আরএসএ হচ্ছে কি ওয়েতে আসলে ব্রেক করা পসিবল, মানে দুই একটা টেকনিক, কমন টেকনিক দেখছি। হ্যাঁ, মানে এই প্রবলেমটা হচ্ছে আরএস এর প্রবলেম গুলো একটু ম্যাথমেটিক্যালি হেভি। সো ওই ম্যাথমেটিক্যালি ওইরকম ব্যাকগ্রাউন্ড না থাকলে মানে ইটস হার্ড টু কাম আপ উইথ এ নভেল সলিউশন। মানে নিউ একটা সলিউশন নিজে থেকে কাম আপ করা এটা একটু প্রবলেমেটিক, কারণ ওইরকম ম্যাথমেটিক্যালি ব্যাকগ্রাউন্ড না থাকলে। হ্যাঁ, কারণ ওই ম্যাথমেটিক্যাল উইকনেস কি আছে এটা বের করার জন্য হচ্ছে তোমাকে ম্যাথমেটিক্যালি অনেক সাউন্ড হইতে হবে। সো আমরা হচ্ছে মানে এই এক্সিস্টিং ইমপ্লিমেন্টেশন এন্ড হচ্ছে টুল বেসড কিছু টেকনিক দেখবো। যেমন হচ্ছে যে RSCTF টুল যেটা আছে, সো এটা ক্লোন করে দেখাতে পারলাম না। সো এইটাতে হচ্ছে আমরা ওই কি বলে এই যে আমাদের যে ইনপুটের যে প্যারামিটার এগুলো প্রোভাইড করলে ও আসলে বিভিন্ন রকম RS এর উইকনেসের অ্যাটাক গুলো ট্রাই করে করে আমাকে মানে সে একটা আউটপুট দেখানোর ট্রাই করবে যে কোন কোন অ্যাটাকে সে সাকসেসফুল হয়েছে কিনা। সো যেহেতু আমার স্কিম মানে আমার যে কি বলে আমার যে ভ্যালুগুলো দেওয়া আছে এগুলোর মধ্যে উইকনেস আছে, সো মোটামুটি এখানে হচ্ছে আমরা একটা সাকসেসফুল একটা পেয়ে যাব। ঠিক আছে, জাস্ট হচ্ছে টুলে হচ্ছে টুলের ম্যানুয়াল দেখে আমাদের প্যারামিটার গুলা বসায় রান করতে হবে আর কি। আর হচ্ছে কেন এটা উইকনেস ওটার কিছু হচ্ছে থিওরিটিক্যালি আমরা একটু আইডিয়া দেখছি যে কেন এটা উইক। কারণ কি বলে আমাদের কোশ্চেন দেখে তো উইকনেস ধরার একটা আইডিয়া করতে হবে যে এটা যে উইক, এটা কেন উইক। বুঝতে পারছি। আচ্ছা, সো আজকে আমরা যেটা স্টার্ট করব সেটা হচ্ছে রিভার্স ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, সো এইখানে হচ্ছে আমাদের একটু ইয়ে টাইপের নলেজ দরকার হবে যে আসলে একটা প্রোগ্রাম আমরা কিভাবে মানে একটা প্রোগ্রাম যখন আমরা কম্পাইল করে রান করি তখন আসলে কি হয়, একটা প্রোগ্রামের ভিতরে কি কি থাকে, এই নলেজগুলো আমাদের একটু দরকার হবে। দেন আমরা কিছু টেকনিকও দেখবো, কিছু টুলের ইউজ কেস দেখবো। হ্যাঁ, সো এই কেসে দেখো যে রিভার্স ইঞ্জিনিয়ারিং আসলে কি জিনিস। তো আমরা যখন একটা প্রোগ্রাম কম্পাইল করে রান করি আমার আসলে কাজটা কি, যে আমরা কি এই এই প্রসেস ফলো করি না? আমরা এই যে এই প্রসেসটা ফলো করি, রাইট? সো ফর এক্সাম্পল তুমি ফার্স্টে তোমার প্রোগ্রাম ডিজাইন করছো, কোড করছো, কম্পাইল করছো,
হ্যাঁ, দেন হচ্ছে তুমি হচ্ছে ওইটাকে রান করতেছো, রাইট? সো কম্পাইল করার পরে হচ্ছে ওইটা মনে করো অ্যাসেম্বল করার পরে একটা বাইনারি ফাইল পাইছো। হ্যাঁ, মানে এটা একটা ফরওয়ার্ড প্রসেস। হ্যাঁ, মানে ডিজাইন থেকে তোমার আসলে একটা প্রোগ্রাম বা বাইনারি এক্সিকিউটেবল অ্যারাইভ করার একটা প্রসেস। না, এটা তো আমরা এটার সাথে তো আমরা ইউজ টু, যে আমি পাইথনেই করি বা যেটাতেই করি, আমি কোড করলে ওটার একটা রানাবল একটা প্রোগ্রামে আমরা জেনারেট করতেছি, তাই না? আচ্ছা, সো এই কেসটার বেসিক্যালি উল্টা কাজটা হবে আমাদের রিভার্স ইঞ্জিনিয়ারিং। আমাদের কাছে কোড দেওয়া থাকবে না, আমরা জানবো না যে কোড কি হবে না হবে, আমরা জাস্ট জানবো যে আমাদের কাছে এই যে মানে বাইনারি ফাইল, ধরে রাখতে পারে একটা exe ফাইল আছে ফর উইন্ডোজ, লিনাক্সের জন্য আমরা ওটাকে একটা ELF ফাইল বলি। সো সবগুলো আসলে কমনলি আমরা বাইনারি ফাইল হিসেবে বলবো আর কি। সো এই বাইনারি ফাইলটা আমাদের দেওয়া থাকলে এটার ভিতরে যে লজিক ফ্লো কাজ করতেছে, মানে এই বাইনারি ফাইলটা ইন্টারনালি আসলে কি কি কোড এক্সিকিউট করে বা কি লজিক নিয়ে কাজ করে, ওইটা হচ্ছে আমাদের আনকভার করাই হচ্ছে আমাদের মেইন টার্গেট হবে। সো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে আমি যখন একটা কোড কম্পাইল করি, সো আমরা তো পাইথনে কোড করে অভ্যস্ত, মানে সো ইফ ইউ আর ফ্যামিলিয়ার উইথ সি অর কোনো কম্পাইলড ল্যাঙ্গুয়েজ, সো আমরা যখন একটা কোড কম্পাইল করে ফেলি তখন কিন্তু আমাদের ওই কোডের ইনফরমেশন গুলো হারায় যায়। হ্যাঁ, সো এভরি স্টেপে আমরা যত অপটিমাইজ করতেছি কোড, যত মানে কম্পাইল করতেছি, আমার কোড রিলেটেড বা কোড রিলেভেন্ট ইনফরমেশন গুলো কিন্তু তত বেশি আমরা ফেলে দিই, যাতে আমার বাইনারি ফাইলটা অনেক অপটিমাইজড এন্ড শর্ট থাকে। এই পর্যন্ত কি মানে এটা কি সবাই ধরতে পারতেছি? জি স্যার। আচ্ছা আচ্ছা, সো এখন এই যে আমরা যে কি বলে কম্পাইল করলাম, আমাদের ইনফরমেশনটা কমে গেল, তার মানে আমি কিন্তু এখন খুব সহজে বাইনারি ফাইল থেকে কোডে ব্যাক করতে পারবো না। So, আমাদের রিভার্স ইঞ্জিনিয়ারিং এর চ্যালেঞ্জটাই হচ্ছে এটা, যে আমরা লো লেভেল কোড দেখে কত মানে কিভাবে মানে কত ইজিলি বা মানে কত ওয়েতে বুঝতে পারি যে আসলে সে কোন লজিক পারফর্ম করতেছে। এটাই হচ্ছে আমাদের মেইন চ্যালেঞ্জ। আচ্ছা, সো এইখানে আমাদের কি হইতেছে যে আমি যখন ডিজাইনার কোড করতেছি, আমার আসলে আমি যখন ফরওয়ার্ড প্রসেস যাচ্ছি, মানে আমি আসলে তখন ডিজাইনার হিসেবে কাজ করতেছি, ঠিক আছে? বাট আমি যখন রিভার্স ওয়েতে কাজ করব, আমি তখন কিন্তু হ্যাকার মাইন্ডসেটে কাজ করব। কারণ এক্সপেক্টেড বিহেভিয়ার কি, যে আমি ফরওয়ার্ড থেকে বাইনারিতে যাব, বাট এটা কখনোই এক্সপেক্টেড না যে আমি বাইনারি থেকে কোডের দিকে অ্যারাইভ করব। সো এটার সবচেয়ে মানে কমন ইউজ কেস কি, যে আমরা হচ্ছে বিভিন্ন রকম ওই দেখি না যে গেমের ক্র্যাক বের হয় বা বিভিন্ন রকম সফটওয়্যারের এরকম ক্র্যাক বের হয়, ওগুলো আসলে কিভাবে করা হয়? ওগুলো তো আমরা গেমের কি বাইনারি পাই না আমরা, বা সফটওয়্যারের বাইনারি গুলো পাই। সো ওগুলো থেকে কিন্তু তারা ওদের কোডের লজিক আন্ডারস্ট্যান্ড করে বা ওদের স্ট্রাকচারটা আন্ডারস্ট্যান্ড করার পরে রিভার্স ওয়েতে হচ্ছে তারা কোডটা আবার রিকনস্ট্রাক্ট করার ট্রাই করে, যে কোন জায়গাতে কি চেঞ্জ করলে আসলে আমি আমার লাইসেন্সিংটা হচ্ছে আমরা বাইপাস করতে পারবো। সো এই জিনিসগুলো বুঝতে হলে কিন্তু আমার ওই বাইনারির ভিতরের লজিক ফ্লো গুলো আমাদের বুঝতে হবে, ঠিক আছে? এটাই হচ্ছে রিভার্স ইঞ্জিনিয়ারদের মেইন চ্যালেঞ্জ। সো দেখো যে কি বলা আছে, যে আমি যখন কম্পাইল করতেছি আমার আসলে কি ডেটা চলে যাচ্ছে, আমি যত কমেন্ট করছিলাম কোডে সব কমেন্ট চলে যাবে, আমার ভেরিয়েবলের নাম, ফাংশনের নাম, এগুলো একটাও থাকবে না, সব হচ্ছে কিছু কমন দামি নাম দিয়ে চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, সো তারপরে আমার অনেক কমপ্লেক্স বা হাই লেভেল ডেটা স্ট্রাকচার কিন্তু হচ্ছে অনেক লো লেভেল ডেটা স্ট্রাকচারে কনভার্ট হয়ে যাবে। তার মানে আমি কোড যেরকম লিখছিলাম ওই কোডের বেসিক্যালি কোনো রকম স্ট্রাকচারই আর হচ্ছে আমার বাইনারিতে আর এক্সিস্ট করবে না। সো আমাদের জন্য কিন্তু তখন ওই বাইনারিটা স্টাডি করা আমার জন্য কিন্তু তখন অনেক ওই লেভেলেরই টাফ হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা,
আচ্ছা, সো আমরা সিম্পল কম্পাইল করতে পারি। হ্যাঁ, ফর লিনাক্সের জন্য আমরা যে বাইনারিটা হচ্ছে আমরা পাই ওটাকে আমরা বলি ইএলএফ বা এলফ। এলফ এর ফুল ফর্ম হচ্ছে এক্সিকিউটেবল অ্যান্ড লিঙ্কেবল ফরম্যাট। হ্যাঁ, উইন্ডোজের জন্য যেমন আমরা একটা ইএক্সি ফাইল পাই, হ্যাঁ, বা ওটাকে আমরা উইন্ডোজের জন্য ওটাকে বলি পিই ফাইল বা পোর্টেবল এক্সিকিউটেবল। লিনাক্সের জন্য ওটা হচ্ছে ইএলএফ ফাইল। হ্যাঁ, সো আমরা যখনই দেখবো ইএলএফ নামে কোনো ফাইল আছে তখন বুঝবো যে এটা লিনাক্সের জন্য একটা এক্সিকিউটেবল ফাইল বা ওটা রান করা পসিবল। হ্যাঁ, রানাবল ফাইল। আচ্ছা আচ্ছা, এখন এই যে আমি যেটা বলতেছিলাম যে রিভার্স ইঞ্জিনিয়ারিং প্রসেসটা কি, যে আমরা বাইনারি থেকে ডিসঅ্যাসেম্বল করব। সো ডিসঅ্যাসেম্বল করা বলতে যে আমাদের যে বাইনারিটা আছে এটা তো বেসিক্যালি কি আমার পিসির হার্ডওয়্যারে রান করার জন্য হচ্ছে উপযুক্ত, রাইট? তার মানে এটা মেশিন কোডের মতো কাজ করতেছে, রাইট? সো ওখানে ওখানে অনেক কিছু জাস্ট হচ্ছে কিছু বাইটস আছে। এখন আমাদের যেটা থাকে, আমরা কি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের সাথে ফ্যামিলিয়ার? হালকা পাতলা ফ্যামিলিয়ার হালকার উপর ঝাপসা স্যার। আচ্ছা, তাহলে কিন্তু প্রবলেম হবে, আমাদের কিন্তু অ্যাসেম্বলি নিয়ে অনেক কাজ করতে হবে। তাহলে স্যার এই টপিকটাই বাদ দিয়ে দেন স্যার। এই টপিক জি, বাদ স্যার। দিলে আসলে কোনো কিছুই তো পড়ানো পসিবল না, আর সমস্যা তো ওখানেই। হ্যাঁ, স্যার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ তো মানে যারা হচ্ছে 341 করেনি তাদের তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ মানে মানে একটু অ্যাসেম্বলি নিয়ে হচ্ছে আমাদের কোড লিখতে হবে না, মানে মানে কোড পড়ে বোঝার মতো একটা হালকা আইডিয়া রাখতে হবে, আর স্যার assembly language এটলিস্ট প্রবলেমস গুলো সলভ করার জন্য। স্যার মানে মেথড বা এই টাইপের এগুলা, মেথড কেন বলে স্যার, ফাংশন কেমনে কাজ করে এগুলা আইডিয়া থাকলে হবে নাকি স্যার? আরো এগুলো তো practical আইডিয়া knowledge? থাকতেই হবে। তারপরে আমরা মানে কিছু অ্যাসেম্বলি দেখে বা সেট অফ অ্যাসেম্বলি দেখে ওইটা আসলে কি করতেছে ওটার একটা আইডিয়া বের করার মতো একটা প্র্যাকটিস থাকতে হবে আর কি। হ্যাঁ, ওইটাই প্র্যাকটিস করতে হবে আর কি আমাদের। হ্যাঁ, ওইটাই আমাদের মেন মানে আমাদেরকে যে র থেকে অ্যাসেম্বলি লিখতে হবে জিনিসটা এমন না। গিভেন অ্যান লিস্ট মানে সেট অফ অ্যাসেম্বলি কোড, আমাদের ওইটা হাই লেভেল থেকে বোঝার ক্যাপাবিলিটি আমাদের অ্যাকোয়ার করতে পারলেই উই আর ডান। আচ্ছা, মানে আমাদের অ্যাসাইনমেন্টে এইগুলো আর কি একটু লাগবে। হ্যাঁ, কিছু পার্ট আরো ইজিয়ারও হবে, কোড বুঝতে পারলেও হবে, আমরা কিছু মানে ডিকম্পাইলও করতে পারি। সো ওই কেসে আমাদের আরো একটু ইজিয়ার হবে আর কি। হ্যাঁ, আচ্ছা, সো আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কিন্তু আসলে আমাদের মেশিন কোড বা মেশিন কোডের সাথে কিন্তু আমরা ওয়ান টু ওয়ান ম্যাপিং করতে পারি। তার মানে আমার যদি বাইনারি কোড থাকে ওটার করেসপন্ডিং অ্যাসেম্বলিটাও কিন্তু আমরা মানে ইজি ওয়েতে ওয়ান টু ওয়ান ম্যাপিং এ আমরা কনভার্ট করতে পারি। হ্যাঁ, তার মানে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আর আমাদের মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে মানে পাশাপাশি হচ্ছে সেম ভাবে আমরা হ্যান্ডেল করতে পারবো। হ্যাঁ, সো আমরা ডিসঅ্যাসেম্বল করে যে কোনো বাইনারি থেকে ইজিলি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে পারি। সো আমরা যদি ইজিলি অ্যাসেম্বলি পড়তে পারি ওইটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট, বাট এটা স্টিল কিন্তু খুবই হচ্ছে একটা রিগোরাস প্রসেস, যে আসলে আমরা অ্যাসেম্বলি বড় বড় অ্যাসেম্বলি আসলে পড়ে পড়ে বোঝা ওইটার মডিফিকেশন করা ওইটা আসলে অনেক ধৈর্য অ্যান্ড হচ্ছে কমপ্লিকেটেড ব্যাপার। তো আমরা কি করব, ওই অ্যাসেম্বলির ল্যাঙ্গুয়েজ থেকে আরো ইজিয়ার টু রিড হাই লেভেল ল্যাঙ্গুয়েজে আমরা ট্রান্সফর্ম করতে পারি কিনা ওইটার আমরা ট্রাই করব। সো ওটাই হচ্ছে আমাদের ডিকম্পাইলেশন প্রসেস, যে আমরা ফার্স্টে কি করছিলাম, কম্পাইল করছিলাম। কম্পাইল করলে কি হইতো, মানে একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বা বাইনারিতে কনভার্ট করতেছিলাম। বাট আমি কি করতেছি, ডিসঅ্যাসেম্বল করার পরে ডিকম্পাইল করলে আমি আসলে একটা রাফ একটা সি কোড বা একটা হাই লেভেল কোডে হচ্ছে আমরা কনভার্ট করতে পারবো। হ্যাঁ, সো এই যে ডিকম্পাইল করলে যেটা আউটপুটটা পাবো ওইটা কিন্তু ম্যাক্সিমাম সময়ে দেখবো যে আমাদের আসলে মেইন মেইন যে হচ্ছে কোড ছিল ওইটার আশেপাশেও হবে না। লজিকটা সেম থাকতে পারে, বাট ওইটার স্ট্রাকচার বা ওইটার যে আমরা যত মানে সুন্দর করে কোডটা লিখছিলাম
ওই জিনিসগুলো আর থাকবে না, কারণ আমি কিন্তু আমার কোডের মানে ওইরকম যে বিউটিফিকেশনের যে জিনিসপত্রগুলো ছিল বা ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ডিং এর জন্য যে জিনিসগুলো আমরা রাখছিলাম ওগুলো কিন্তু সব হারাই ফেলছি আমরা। সো এগুলো যেহেতু আমরা হারাই ফেলছি ওগুলো কিন্তু আর সহজে ব্যাক পাওয়া যাবে না। হ্যাঁ, সো আমরা খুব জেনেরিক কিছু কোড পাবো যেটা হচ্ছে আমাদের কিছু ম্যানুয়াল আমাদের নিজস্ব আইডিয়া থেকে বোঝার চেষ্টা করতে হবে। সো এইখানে হচ্ছে আমাদের যে রিভার্স ইঞ্জিনিয়ারিং যে করতেছে তার হচ্ছে এখানে মেন কি বলে এটা মানে কন্ট্রিবিউশন, যে সে কতটা মানে কোডকে কতটা মানে আন্ডারস্ট্যান্ডেবল করতে পারছে। ঠিক আছে, সো এই প্রসেসের থ্রুতে হচ্ছে আমরা প্রগ্রেস করব। সো এইটার জন্য এইটা এন্ড এর পরের টপিকের জন্য হচ্ছে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের ফাংশনের মানে ফাংশন কিভাবে কাজ করে আমার প্রোগ্রামে। আচ্ছা আচ্ছা, এইটা এইটা আমার মনে হয় একটু আরো একটু লম্বা সময় নিয়ে হচ্ছে আমরা ডিসকাস করতে পারি। হ্যাঁ, যে এটা হচ্ছে এখানে একটু বোঝার এন্ড মনে রাখার ব্যাপার আছে। সো এটা আমরা করব এন্ড এরপরে হচ্ছে আমরা কিছু টুলস দেখবো এন্ড প্র্যাকটিস করব। হ্যাঁ, সো ফাংশন কিভাবে কাজ করে, আমার মেমোরি কিভাবে কাজ করে, এগুলো নিয়ে কি কেউ আইডিয়া আছে? কিছুটা আইডিয়া হচ্ছে অপারেটিং সিস্টেমে পাওয়ার কথা, কিছুটা হচ্ছে কম্পিউটার আর্কিটেকচার কোর্সে পাওয়ার কথা। ম্যাক্সিমাম মনে হয় এই কোর্সগুলো হয়তো বা করি নাই। হ্যাঁ, সো এখানে এখানে কিছুটা ইন্ট্রোডাকশন হয়ে যাবে, এখানে কিছুটা ইন্ট্রোডাকশন হয়ে যাবে। সো ইন ফিউচার ওই কোর্সগুলোতে হচ্ছে ইউ ক্যান মানে রিলেট মোর আর কি, ওই কোর্সগুলোতে এই জিনিসগুলো আরো কমফোর্টেবল লাগবে। ঠিক আছে, সো কোথাও না কোথাও তো ইন্ট্রোডাকশনটা হইতে হবে। আচ্ছা, সো এটা খুব বেশি টাফ হবে না, ছোট একটা স্লাইড। সো জাস্ট হচ্ছে আমার মেমোরিটা কিভাবে গ্রো করতেছে, কিভাবে কি কাজ করতেছে, মানে মেমোরিতে আসলে একটা প্রোগ্রাম যখন রান করে, একটা ফাংশন যখন কল হয় তখন আসলে আমার আসলে কি কি স্টেপ ওখানে ইনভলভড, হ্যাঁ ওইটা হচ্ছে আমরা একটু দেখব। আচ্ছা, সো তার আগে আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে জাস্ট একটা ছোট জিনিস দেখার জন্য, যে আমরা মনে করো একটা সি কোড যদি লিখি, হ্যাঁ সি কোড লিখে, আচ্ছা ওইটার আসলে কি কি পার্ট থাকে বা ওইটা আসলে কিভাবে কাজ করে, ওর ভিতরে কি কি আছে, এই জিনিসগুলো হচ্ছে আমরা একটু দেখি। সিম্পল একটা সি কোড লিখবো। হ্যাঁ, মনে করো আমি একটা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে এরকম একটা সি কোড লিখবো। আচ্ছা আচ্ছা, সো আচ্ছা একটু এটা আলাদা ডিরেক্টরিতে নিয়ে যাই, না হলে এটা একটু খারাপ লাগতেছে, অনেকগুলো ফাইল চলে আসছে আর কি। আচ্ছা, আচ্ছা, সো এখানে হচ্ছে আমার কোডটা আছে। সো আমি এখানে এটাকে কম্পাইল করব। সো আমি এটাকে যে কম্পাইল করছি, সো তাহলে কম্পাইল করার পরে আমার কোড নামে একটা বাইনারি ফাইল ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, সো এইটা আসলে কি টাইপের ফাইল এটা আমরা চেক করতে পারি ফাইল কমান্ড দিয়ে। ঠিক আছে, সো ফাইল কমান্ড দিয়ে যদি আমি এই ফাইলটা দিয়ে দিই তাহলে দেখা যাবে যে দেখো যে আমার ফাইলের কিছু ইনফরমেশন আমাকে প্রোভাইড করে দিছে। হ্যাঁ, এটা হচ্ছে কি, দেখো যে আমার এই ফাইলটা একটা ইএলএফ ফাইল। সো একটু আগে আমরা দেখলাম না যে আমার লিনাক্সের যে বাইনারি ফাইলটা ওইটা একটা ইএলএফ ফাইল হয়, এক্সিকিউটেবল এন্ড লিঙ্কেবল ফরম্যাট, রাইট? সো আবার বলে দিছে যে আমার এটা 64 বিট এলএসবি এক্সিকিউটেবল। আমার হচ্ছে এই প্রোগ্রামটা যে 64 বিট একটা প্রোগ্রাম। হ্যাঁ, আর আমার আর্কিটেকচারটা কিসের জন্য, যে কোন প্রসেসর আর্কিটেকচারে সে কাজ করবে, সেটা হচ্ছে যে x86 64 আর্কিটেকচারে। তার মানে হচ্ছে আমার 64 বিট এই যে x86 আর্কিটেকচারের জন্য আমার এটা কাজ করবে। হ্যাঁ, এটা হচ্ছে আমার কি বলে এটা
বাইনারি মানে অ্যাপ্লিকেশন বাইনারি ইন্টারফেসের ভার্সন, এটা আমাদের এখন আপাতত এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। হ্যাঁ, তারপর এটা হচ্ছে আমাদের ডাইনামিক্যালি লিঙ্কড। হ্যাঁ, সো এই লিঙ্কিংটাও হচ্ছে মানে এই জিনিসগুলো হচ্ছে একটু ডিটেইলে আমরা প্রয়োজন হলে ডিসকাস করার প্রয়োজন হইতো, বাট আমরা আপাতত এগুলোকে ইগনোর করবো আর কি। হ্যাঁ, যে তারপরে আমরা আমাদের আসলে কোন ইন্টারপ্রেটার ইউজ করা হচ্ছে বা কোন লাইব্রেরিটা ইউজ করা হচ্ছে, অ্যান্ড এই জিনিসটা হচ্ছে আমাদের একটু ইম্পর্টেন্ট, নট স্ট্রিক্ট। এই এই ইনফরমেশনটা আমাদের ইম্পর্টেন্ট। এইটা নট স্ট্রিক্টের মানে হচ্ছে এই যে আমার কোডের যে বিভিন্ন রকম আমরা ভেরিয়েবল নাম ইউজ করছি বা বিভিন্ন রকম ইনফরমেশন আমরা ইউজ করছি, ওগুলো আসলে এই বাইনারিতে আমরা ফেলে দেই নাই, বাইনারিতে স্টিল ইনট্যাক্ট আছে। যদি আমরা স্ট্রিপ করে ফেলতাম তখন আসলে আমার কোডের কোনো ভেরিয়েবল নেম বা ফাংশন নেম কোনো কিছু আর ইনট্যাক্ট থাকতো না, সব আমরা মানে সবগুলো হারায় যেত, আমরা ওটা রিকভার করতে পারতাম না। আচ্ছা, কেউ কিছু বলছো? আচ্ছা, সো সো আমরা যদি কোনো বাইনারি পাই, হ্যাঁ, যেটাই যদি এরকম দেখি যে আসলে ফাইল কমান্ড রান করার পরে শুধু স্ট্রিপ লেখা আছে, তখন কিন্তু আমাদের ওইটাকে রিভার্স করা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায়। হ্যাঁ, তখন আসলে ফাংশনের নামগুলো আমাদের আর থাকবে না ওখানে। হ্যাঁ, তখন খুব ওটা তখন রিভার্স করা আসলে একটা ডিফিকাল্ট প্রসেস। বাট নর্মাল নট স্ট্রিপ বাইনারির জন্য যেহেতু ফাংশন নামগুলো আছে, সো আমরা কিছু কমন স্টেপ ফলো করে অনেকটা কাজে প্রোগ্রেস করতে পারবো। আচ্ছা, সো এরপরে আমরা হচ্ছে যেটা দেখতে পারি যে এই প্রোগ্রামের এই যে বাইনারি যে প্রোগ্রামটা আছে, হ্যাঁ, এর আসলে একটা হেডার থাকবে। হ্যাঁ, এই ফাইলটার শুরুতে একটা হেডার থাকবে যেটা হচ্ছে ওই ফাইল সম্পর্কে কিছু ইনফরমেশন দিবে। সো ওইটা আমরা দেখতে পারবো রিড এলফ নামে একটা প্রোগ্রাম আছে, ওটাতে যদি আমরা হেডার ট্যাগ ইউজ করি, তারপরে যদি আমরা কি বলে প্রোগ্রামের নামটা দিয়ে দিই, তাহলে ও দেখাই দিবে যে আসলে আমার ওই হেডারে আসলে কি কি আছে, কোনটার মিনিংটা কি। মানে আমরা সামারি যেটা দেখতে পারতেছিলাম ওটা হচ্ছে একটু মোটামুটি একটু ডিটেইলে অনেকটা দেখতে পারতেছি আর কি। হ্যাঁ, এই হচ্ছে আমাদের আপাতত হচ্ছে বাইনারি ফাইল সম্পর্কে একটা আইডিয়া জানা। এরপরে হচ্ছে আমরা আস্তে আস্তে দেখবো যে আসলে বাইনারি ফাইলে কি কি কম্পোনেন্ট আছে এন্ড একটা প্রোগ্রাম ফাংশন রান করলে আসলে কি কি হয়। এগুলো হচ্ছে দেখার পর আমরা দুই টাইপের টেকনিক দেখবো, স্ট্যাটিক আর ডাইনামিক। যে দুইটা টাইপে আসলে আমরা কিভাবে প্রোগ্রামের লজিক নিয়ে আসলে কাজ করতে পারি আসলে। সো আমরা হচ্ছে তাহলে নেক্সট ক্লাসে হচ্ছে ফাংশনের ফাংশন কিভাবে কাজ করে, ফাংশনের মেমরি কিভাবে কাজ করে ওইটা নিয়ে একটু আইডিয়া নিব আর কি। তারপরে হচ্ছে আমরা মেন যে রিভার্স ইঞ্জিনিয়ারিং যে মেন প্রসেস, যে বিভিন্ন টুল ইউজ করে কি কি কাজ করা যায় ওইটাতে চলে যাব। ঠিক আছে, সো কারো কোনো প্রবলেম আছে এই পর্যন্ত? না হলে হচ্ছে আমরা শেষ করে দিতে পারি। স্যার অ্যাসাইনমেন্টের ডেডলাইন কি একদিন বাড়ানো যায়? অ্যাসাইনমেন্টের ডেডলাইন একদিন বাড়ানো? কালকে না ডেডলাইন? জি স্যার, জি স্যার। কালকে জি স্যার, কালকে